ইসরায়েলি হামলার জবাবে রাতভর তেল আবিব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। নিহত ৩, আহত ৪০। ইরানে পাল্টা হামলা। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তারেক রহমানের সঙ্গে সফল বৈঠক। ঈদে সরকারি ১০ দিনের ছুটির আজ শেষ দিন। সড়ক, রেল, নৌপথে কর্মস্থলে ছুটছে মানুষ। যমুনা সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজট। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের, আহত ১৫। মুন্সিগঞ্জের পদ্মা সেতুতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ২। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের দ্বারপ্রান্তে সাউথ আফ্রিকা। শিরোপা জিততে অস্ট্রেলিয়া বিপক্ষে আর মাত্র প্রয়োজন ৬৯ রান। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলকে লক্ষ্য করে ৩ দফায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার রাতেই ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে তেল আবিব ও জেরুজালেম। হামলায় ইসরায়েলে প্রাণ গেছে ৩ জনের, আহত হন অন্তত ৪০ জন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সহায়তায় বিধ্বংসী মারণাস্ত্র প্রতিহতের চেষ্টা চালায় তেল আবিব। অন্যদিকে জাতিসংঘের ঢাকা নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ায় ইসরায়েল ও ইরান। নীরব দাসের রিপোর্ট। তেল আবিব জুড়ে সাইরেন আর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট শব্দ। ধোঁয়ায় ছেয়ে গেছে ইসরায়েলের রাতের আকাশ। ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার রাতেই অপারেশন ট্রুথ প্রমিস 3 চালায় ইরান। আঘাত হানে একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায়। মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত ৩ দফায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিব, জেরুজালেমের রামাল্লায় ব্যাপক হামলা চালায় ইরান। দফায় দফায় তেহরান থেকে ১৫০ থেকে ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ড্রোন ছোড়া হয় বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সে সময় ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র। এসব মারণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সহায়তায় তৎপর হয় দখলদারদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় একাধিক বেসামরিক স্থাপনার ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। ঘটনায় হতাহতদের চিকিৎসা নিশ্চিত করতে টহল দিতে দেখা যায় জরুরি স্বাস্থ্যকর্মীদের। ইরানের পাল্টা হামলার আভাসে ইসরায়েলের নাগরিকদের আগেই বাংকারের মতো নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় তেল আবিব প্রশাসন। এতে হামলার অনুপাতে জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানোকে এক ধরনের বিজয় হিসেবে দেখছে ইসরায়েল। হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে সঙ্গে নিয়ে বাংকারে অবস্থান নেয় দখলদার নেতানিয়াহু। এ সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের নেতাদের ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমাঞ্চলের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। দুদেশের সামরিক সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে প্রতিফলিত করে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ তোলেন ইরানের দূত আমির সায়েদ ইরাভানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হয়ে যারা ইরানে আগ্রাসন চালাচ্ছে তাদের কেউ ছাড় পাবে না। ইসরায়েলকে সমর্থন দেয়া, অপরাধকে উস্কে দিয়ে মানবতা বিরোধী কাজ করা ও আন্তর্জাতিক শান্তি ভঙ্গ করার শামিল। ইসরায়েল শুরু থেকেই অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। আমরা কোনোমতেই চাই না একটি বিধ্বংসী রেজিমের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দিতে। ইরান পরমাণু অস্ত্রের দ্বারপ্রান্তে ছিল, তাই আমরা নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছি। কূটনৈতিক পথে হেঁটেও ফায়দা হয়নি বলে মন্তব্য করেন ইসরায়েলি দূত ডেনি ডানন। এদিকে চলমান উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ পুরো বিশ্ব। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরকারীরা। সকাল 9:45টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1.5 ঘণ্টার বৈঠক হয়। আর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে বৈঠক করেন। সেখানে কিং চার্লস 3য় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন তিনি। এছাড়া সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দেখতে দেখতেই শেষ হয়ে গেল ঈদুল আজহার 10 দিনের ছুটি। অন্যবারের তুলনায় এবার স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। সরকারি ঈদ ছুটির শেষ দিন, তাই সদরঘাটে ভোর রাত থেকে ছিল ঢাকা ফেরা মানুষের ঢল। সড়কপথে যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন। সড়ক নৌপথ ঘুরে ফজলাদিত্যের প্রতিবেদন জানাচ্ছেন মাহবুব তামিম। শনিবার ভোরে সদরঘাটের এই দৃশ্যই বলে দেয় পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে স্বাচ্ছন্দ্যে কর্মস্থল ঢাকা শহরে ফিরছেন কর্মজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। দক্ষিণাঞ্চলের জেলা বরিশাল, পটুয়াখালী, রাজবাড়ী, ভোলা, শরীয়তপুর থেকে ভোগান্তি ছাড়া অনেকেই লঞ্চে পৌঁছেছেন ঢাকা। আগের তুলনায় ঈদের ছুটি বেশি হওয়ায় যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরেছেন রাজধানীতে। এবারের তুলনা অনেক ভালো ছিল, রোজার ঈদের তুলনা অনেক ভালো ছিল। ঈদে বোলার লাইনের ইলিশা থেকে যে আমরা আসা যাওয়া করি, লাইনের লঞ্চ সার্ভিস অনেক ভালো, কোস্টগার্ডের লোক ছিল, ওই জন্য বেশি অতিরিক্ত কোনো যাত্রী নিতে দেন, লঞ্চ টাইম মতো ছাড়ছে। তাছাড়া হলো কোরবানি আলাদা একটা ব্যাপার, কোরবানিতে গরু গোশ খাওয়া, আমাদের 2 দিন পর অফিস খোলা যায়, এটা নাও খেয়ে আসতে পারি। এবার মোটামুটি কোরবানি সম্পূর্ণ খেয়ে আসতে পারছি, এখানে খুব আনন্দ বোধ করতেছে। একই দৃশ্য গাবতলী সায়েদাবাদ বাস টার্মিনালে। ঈদুল আজহার ছুটির শেষ দিনে উত্তরাঞ্চলের মানুষ গাবতলী হয়ে ঢাকায় ফিরতে দেখা যায়। সড়ক পথে অনেকটা ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কোনো সমস্যা হয় না, সুষ্ঠুভাবে পৌঁছেছি। অন্যান্য বার এসে এবার মনে করেন যে এবার আর সেই ভোগান্তিটা আর নেই, বাসের জ্যাম নেই, কোনো ভোগান্তি নেই, কোনো জায়গায় দাঁড়াতে হয় না। রাত্রে আসছে তো, রাত্রের গাড়ি ফেরিঘাটে হয়তো 20-50টা গাড়ি ফেরিঘাটে জ্যাম ছিল, তারপর তো রাস্তা কোথায় রাস্তাটা পুরোটাই ক্লিয়ার। ঈদের ছুটির শেষ দিন হলেও ছুটি শেষ হওয়ার 2-3 দিন আগ থেকেই মানুষ রাজধানীতে ফেরায়। আজ সড়ক ও নৌপথের যাত্রা অনেকটাই স্বস্তির। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ফিরতি যাত্রার আরো খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন নৌপথে রাজধানীতে ফেরা যাত্রীর চাপ কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা? রাজধানীর সদরঘাটে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকটা স্থবির হয়ে আছে, যেহেতু এখন দুপুরের সময়, এই টাইমটাতে কিন্তু তেমন কোনো লঞ্চ আসে না ঘাটে। এই মুহূর্তে যদি আমি সার্বিক অবস্থা একটু দেখাতে চাই, যে এখানকার সার্বিক অবস্থা কিন্তু সকাল থেকে যে লঞ্চগুলো এসেছে, রাতের লঞ্চ এবং ভোরবেলা যে লঞ্চগুলো ছেড়ে গিয়েছে, সেগুলো কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছে। এখানে সার্বিকভাবে দেখতে পেলাম যে প্রত্যেকটি লঞ্চই মানুষ পরিপূর্ণ ছিল, কোনো লঞ্চ কিন্তু ফাঁকা আসেনি। এখানে অতিরিক্ত বোঝাই হয়েও অনেক লঞ্চ আসতে দেখা গেছে, যেহেতু ঈদ অনেকটা শেষ হয়ে গিয়েছে এবং ঈদের ছুটি শেষ হওয়ার কারণে কিন্তু ঢাকামুখী মানুষের একটি অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। রেলপথেও আমরা সেটি লক্ষ্য করেছি, এমনকি সড়ক পথেও সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া এখানকার যে সার্বিকভাবে অবস্থা, যে লঞ্চগুলো কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছে, ফেরার যাত্রী কিন্তু তারা তেমন একটা পাচ্ছেন না। ঢাকা ছেড়ে যে লঞ্চগুলো যাবেন অথবা বিকেলের দিকে ছাড়ার কথা, সেগুলো কিন্তু তারা তেমন কোনো যাত্রী বলছেন, কিন্তু আসার পথে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো পরিপূর্ণ হয়ে আছে। যাত্রীরা বলছেন যে এখন পর্যন্ত তারা তেমন অতিরিক্ত ভাড়া নেওয়ার যে বিষয়টি, তারা তেমন কোনো ভোগান্তিতে পড়েনি। এছাড়া সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু ভিতরে আনসারের সদস্যরা ছিলেন। এছাড়া বাহিরে আমরা যে অতিরিক্ত যে স্পেশাল লঞ্চগুলো ছিল, সেগুলো কিন্তু আজ শেষবারের মতো ঢাকাতে এসেছে। এরপর থেকে কিন্তু আর এগুলো ছাড়ার কথা নেই। তারা বলছেন যে ঈদ উপলক্ষে যে অতিরিক্ত লঞ্চগুলো তারা স্পেশাল সার্ভিসগুলো দিয়েছেন, সেগুলো কিন্তু ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এছাড়া তারা ধারণা করছেন যে এখন কিন্তু ইতোমধ্যেই যে ঈদের বাড়তি চাপ, সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং তারা বলছেন যে সামনের দিনগুলোতে কিন্তু তেমন কোনো যাত্রী চাপ দেখা যাবে না। আশা করা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই চলমান থাকবে। এই মুহূর্তে কিছু লঞ্চ সেখানে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে যাত্রীরা এখনো অনেকেই যাচ্ছেন। লঞ্চ একেবারে ফাঁকা যাচ্ছে না। যে ফিরতি লঞ্চগুলো রয়েছে বিভিন্ন দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন অঞ্চলগুলোতে যাবেন, সেই লঞ্চগুলো কিন্তু অনেকটা যাত্রী পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আসল লঞ্চগুলো কিন্তু অতিরিক্ত বোঝাইয়ের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে লঞ্চের 4-5টা পরিপূর্ণ থাকছে, তেমন কোনো সেফটিও আমরা দেখতে পাচ্ছিলাম না। আমরা দেখতে পাচ্ছিলাম যে লঞ্চগুলোতে যেমনটা বলা হয়েছিল অতিরিক্ত বোঝাই করা যাত্রী নেওয়া যাবে না, তেমনটি সতর্ক
দেখতে পারিনি এখানে এখন পর্যন্ত। তাছাড়া সার্বিকভাবে স্বস্তির যাত্রায় জানাচ্ছিলেন যাত্রীরা। এই ছিল রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ। স্নেহা। ফাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই নির্বাচন, তথাকথিত নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে। আমার কাছে মনে হয়েছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, মুখোশধারী গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। এই দেশ সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এই দেশের বিএনপি সহ যেসব রাজনৈতিক দল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে, আমার দুই পাশে যারা আছেন তারা আমার সবাই এক কথায় জেলের সঙ্গী ছিলেন। আমি যেমন জেল খেটেছি তারাও জেল খেটেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে 6 বছর জেলে রাখা হয়েছিল। যদি এই গণঅভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা সন্দেহ। আল্লাহ তাকে রক্ষা করেছেন। গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে। জনাব তারেক রহমান এই কথা বলার অপেক্ষা রাখে না। যত দূরেই উনি অবস্থান করুন না কেন, তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন। তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সমর্থন, এটা অভূতপূর্ব। বাংলাদেশে একসময় তাকে যারা সমালোচনা করতেন তারাও এখন তার সমর্থক, তার কাছেই তারা প্রত্যাশা করে। সেই জন্য আমি বলবো, আমি বেশি কথা বলবো না, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে প্রতিটি দল এই নির্বাচন তারা চায়। কেউ একটু আগে চায়, কারো একটু পরে চায়, কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানান ভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে। জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। র্যাব 1 কার্যালয় পরিদর্শন শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি পান আপনারা লিখেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা লিখেন, আমরা নিজেরা দুর্নীতি করি আপনারা লিখেন, কিন্তু আপনারা দুর্নীতির ক্ষেত্রে একেবারে 0 টলারেন্স থাকতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত পুশিং করা হচ্ছে বাংলাদেশে, সে বিষয়ে আপনাদের আমরা এই ব্যাপারে ভারতকে, আমরা ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছি, এবং ভারতে যে আমাদের যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না, ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন, ওনাকে বলা হয়েছে আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। যেটা একটা প্রপার, এদিকে এই যে জঙ্গলের ভিতরে ফেলায় দেওয়া, এই কোনো একটা লেকের উপরে ফেলায় দেওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, এইটা যেন না হয়। এটা খুব অমানবিক কাজ করতেছে। এই জন্য আমরা কিন্তু একটা স্ট্রং প্রোটেস্ট পাঠিয়েছি। আর যদি আমাদের কোনো নাগরিক থাকা হয়, আর আমরাও যদি ওনাদের যেসব নাগরিক আছে আমরা কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই। ভালো থাকেন। তো লাস্ট পোস্ট মাননীয় র্যাব 1 পরিদর্শনে এসেছেন, র্যাব নিয়ে অনেক বিতর্ক আছে মাননীয় উপদেষ্টা, সেটা নিয়ে যদি র্যাব 1 কার্যালয় পরিদর্শন শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 30 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার মাঝরাত থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঢাকাগামী লেনে প্রায় 15 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়ক ও যমুনা সেতুতে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়া এবং সেতুর টোল প্লাজায় যানবাহনের ব্যাপক চাপের কারণে এই যানজট বলে জানায় হাইওয়ে পুলিশ। এদিকে কুমিল্লায় বাস সংকটে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশে যানজটের কারণে বাস দেরিতে আসছে বলে জানায় পরিবহন সংশ্লিষ্টরা।
কোনো বাস আসে নাই, দেখি কি হয় আর কি, আসে কিনা তাও সন্দেহ। আর নাকি রাস্তা অনেক জ্যাম, তাও দেখি, বসে আছি আল্লাহ ভরসা। সেই সকাল থেকে দাঁড়ানো, অনেক ভিড়। আজকে ঢাকাতে যেতে পারবো কিনা জানি না। রাস্তায় গাড়ি ব্লক হয়েছে, রাস্তা ব্লক, যার জন্য গাড়ি আটকে ছিল, এখন জ্যাম ছেড়ে দিছে, গাড়ি আস্তে ধীরে আসতেছে। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি আমাদের জানাবেন মহাসড়কে যানজট বা ভোগান্তির খবর পেয়েছেন কিনা, যাত্রীদের চাপ কেমন দেখছেন? স্নেহা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা রয়েছে সেটি দিয়ে কিন্তু আজও ঈদে বাড়ি ফেরা মানুষ কিন্তু কর্মস্থলে ফিরছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু যে সমস্ত মানুষ ঈদে বাড়ি গিয়েছেন, কর্মসংস্থানে আবার ফিরছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যেটা যে এখানে কিন্তু সবকিছু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এখানে যে সমস্ত যানবাহন এবং তারা কিন্তু স্বস্তিতেই আসছেন এবং সেটা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। তো বাড়তি কোনো বিড়ম্বনা পোহাতে হয়নি। আপনি জানেন যে একটি দীর্ঘ ছুটি থাকার ফলে ধীরে স্বস্তিরেই কিন্তু যাত্রীরা যারা আসছেন তারা কর্মসংস্থানে ফিরতেছেন এবং এভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবার পরিজন নিয়ে যারা ঈদে বাড়ি গিয়েছিলেন তারা কিন্তু স্বস্তিতেই বাড়ি ফিরছেন এবং বাড়তি কোনো ভাড়া তাদের কাছ থেকে নেওয়া হয়নি, স্বস্তিতেই কিন্তু তারা আসছেন গাজীপুরে। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে বাড়তি পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু আপনার যে সমস্ত যাত্রী যারা ঈদে ঘরে বাড়ি গিয়েছিলেন, নারী ট্রেনে যারা বাড়ি গিয়েছিলেন, তাদের যাওয়ার সময় পুলিশ যে নিরাপত্তা দিয়েছিল, আজও কিন্তু ফেরার পথেও কিন্তু কর্মসংস্থানে যে ফিরছেন সেখানেও কিন্তু পুলিশ আমরা দেখেছি যে এখানে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ, গাজীপুর মেট্রো পুলিশ, কিন্তু সব পুলিশেই এখানে তাদের বাড়তি যে নিরাপত্তা সেটি দিয়ে রেখেছেন তারা। তো সব জায়গায় দেখেছি যে কোথাও কোনো গাজীপুরের আমাদের ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল সড়কে এখন পর্যন্ত কিন্তু বাড়তি গাড়ি কোনো চাপ নেই এবং যানজটেরও কোনো নাকাল হননি। এরকমটাই কিন্তু সাধারণ যারা ঈদে বাড়ি ফিরেছেন, কর্মস্থলে ফিরছেন, এরকম যারা রয়েছেন যাত্রী তারা কিন্তু জানিয়েছেন এবং তারা কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যে কোনো যানজটে পড়েনি, যানজটে নাকাল হননি এবং তারা যেটা জানিয়েছেন যে স্বল্প দূরত্বের যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ এই গাড়িগুলো কিন্তু একটু গাড়িতে চাপ থাকায়, প্যাসেঞ্জারের চাপ থাকায় তারা কিন্তু একটু বেশি ভাড়া নিচ্ছেন, এইরকমটাই অভিযোগ করেছেন। কিন্তু দূরপাল্লার গাড়ির মধ্যে ভাড়া কিন্তু ঠিকই ছিল, সেখানে কিন্তু তারা স্বস্তিতে আসতে পেরেছেন। তো সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক ঈদ শেষে কিন্তু কর্মসংস্থানে ফিরছেন যে সাধারণ মানুষ, তারা কিন্তু এবারে কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে দীর্ঘদিন ছুটি থাকায় তারা ধীরে স্বস্তিতে কিন্তু কর্মস্থলে ফিরছেন এবং সেটা কিন্তু পুলিশও জায়গায় জায়গায় কিন্তু অবস্থান নিয়ে কিন্তু তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত কোথাও কোনো আমরা দীর্ঘ যানজট বা কোনো যানজটের নাকাল হয়নি, এরকমটাই শুনেছি সবাই বলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে শুনছিলাম মহাসড়কের যানজট ভোগান্তির খবরাখবর। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন 5 জন, আরও 15 জন আহত হয়েছে। এদিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুত গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে 10 জন। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। শনিবার ভোর 4টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। নিহতদের একজন তামান্না আক্তার, অপরজন আমিনুল ইসলাম, বাকিদের পরিচয় এখনো মেলেনি। পুলিশ জানায় ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর 4টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। আহত 15 জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শুক্রবার রাত 11টার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। নিহত একজনের নাম রাকিব জমাদ্দার, তিনি খুলনা সদর উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিস জানায়
সেতুর 2 নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের অন্তত 12 জন যাত্রী গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। রাত্রি 10:52 সময় সংবাদ পাই যে পদ্মা সেতুর উপর একটি বাস এবং একটি ট্রাক সংঘর্ষ হয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখানে 10 জন লোক আহত হয়, 2 জন নিহত হয়। প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সম্মেলনে কথা বলছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, আমরা অনলাইন টিকিটিং করব এবং কিভাবে নিয়মিত ইমপ্রুভ করা যায় সেদিকে আমরা নিয়মিত আমাদের নজর রাখবো। অনলাইন টিকিটিং এর কিছু অ্যাডভান্টেজটা যেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি যে সবার জন্য উন্মুক্ত। এখন কেউ একটা ফিজিক্যাল ব্যাংকের পাশে তার বাসা বা কারো যেখানে টিকিট ছাপা হয় তার পাশে অবস্থান থাকে, তারা টিকিট পাচ্ছে, কিন্তু দূর অঞ্চলে গ্রাম অঞ্চল থেকে টিকিট অ্যাক্সেস পাচ্ছে না, বাংলাদেশের বাইরে থেকে টিকিট অ্যাক্সেস পাচ্ছে না। সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম, কারণ বর্তমান বাংলাদেশ তো বৈষম্য বিরোধী বাংলাদেশ। আমরা সেই বৈষম্যটাকে দূর করার জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। অ্যান্ড আমি আশা করি যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমাদেরকে সামনে আরো শক্তিশালী করবে। আর তার ভিতরে কিছু অনলাইনের মাধ্যমে আমি দেখেছি, সরাসরি দেখেছি, কমপ্লেন্স থাকবেই, যেখানে 18,000 টিকিট বিক্রি করা যাচ্ছে, 20,000কে বসানো যাচ্ছে সিট অনুযায়ী, সেখানে 2 লক্ষর চেয়ে বেশি মানুষজন টিকিট চাচ্ছে। তো ন্যাচারালি যেখানে মাত্র 10%কে টিকিট দেওয়া যায়, যে প্রক্রিয়াতে আপনি করেন না কেন, কিছু তো অভিযোগ মনোঘোষণা থাকবে। আরেকটা জায়গায় যেটা আমাদের রেজাল্ট আমরা পেয়েছি সেটা ছিল এই স্টেডিয়ামের ভিতরে শৃঙ্খলা। বিকজ প্রত্যেকটা টিকিটে এখন সবাই জানতো তাদের গেট কোনটা, তাদের সিট কোনটা, তারা কোথায় বসবেন। এটা স্টেডিয়ামের ভিতরে যখন প্রবেশ করা হয়েছে সেখানে কিন্তু অত্যন্ত শৃঙ্খলার সাথে আমরা ম্যানেজ করতে পেরেছি, যেটাও এই প্রযুক্তির কারণে যেটা হয়েছে অনলাইন টিকিটিং এর মাধ্যমে। থার্ড একটা অ্যাসপেক্ট ছিল ব্ল্যাক মার্কেটিং। আগে ছিল একজন 10টা 20টা 30টা 100টা পড়লেও টিকিট একবারে নিয়ে যেত, অনেকে টিকিট পেত না, আর অন্যরা ব্ল্যাক মার্কেটে বেশি দামে টিকিট কিনতে হতো। সেটাও কিন্তু অনেকটা কমে এসেছে। ইট ডাজন্ট মিন যে হয় নাই, বাট অনেক কমে এসেছে, কারণ আমরা একজনকে বা একটা নাম্বারের এগেনস্টে আমরা ম্যাক্সিমাম 5টা টিকিট কেনার জন্য আমরা অ্যালাউ করেছিলাম। সো ওই লিমিটেশনটা আমরা কিন্তু ইনফিউজ করে দিয়েছিলাম। তার পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু টিকিট বিক্রি করেছিলাম। বাংলাদেশের বাইরে কিন্তু 13টা দেশে লোকজন টিকিট কিনেছে। সো টিকিট যে সবাই পায় না এটা ঠিক না, বাট অফকোর্স প্রবলেম হয়েছে, সার্ভার ডাউন হয়ে গেছিল 2 বার, আমরা হ্যাকারসের ভিকটিম হয়েছিলাম। But these are all, part of trying to do something new, trying to do something innovative. But as I said, যে কোনো কমপ্লেইন্ট বা কোনো ব্যাড এক্সপিরিয়েন্সকে আমরা ইগনোর করব না। আমরা আগামীতে অনলাইন টিকিটিং এর মাধ্যমে যত রকম ইমপ্রুভমেন্ট করা যায় আমরা সেই ইমপ্রুভমেন্টের দিকে আমরা সচেষ্ট আমরা করব। আরেকটা দর্শক, সংবাদ সম্মেলনে কথা বলছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। এতক্ষণ ছিলাম সেখানে। ভ্যাপসা গরমে সারা দেশে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এই নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও আক্তারুজ্জামান। শুরুতে চলে যাচ্ছে চুয়াডাঙ্গায়। সেতু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেতু, আপনি আমাদের জানাবেন জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো কিন্তু চুয়াডাঙ্গাতেও কিন্তু গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা আর কি। কারণ এই তাপমাত্রার সাথে এখন নতুন করে যেটা যোগ হয়েছে চুয়াডাঙ্গাতে সেটা হচ্ছে যে ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমটা মূলত অনুভূত হওয়ার কারণ হচ্ছে যে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু এই ভ্যাপসা গরম অনুভূত বেশি হচ্ছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। আজকে দুপুরে কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা কিন্তু 62% রেকর্ড করেছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে
জানিয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি, গত টানা 8 দিন কিন্তু চুয়াডাঙ্গাতে মৃদু তাপদাহ চলছে আর কি। এই যে যেমন আপনার হচ্ছে তাপমাত্রা বাড়তির দিকে, ঠিক একই সাথে কিন্তু বাতাসের আর্দ্রতাও বাড়তির দিকে, এই দুটো সমন্বয়ে কিন্তু চুয়াডাঙ্গা জেলার সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু একেবারে হাঁপিয়ে উঠেছে বলা যেতে পারে। কারণ একটু মানে একটু কাজে গেলেই কিংবা যদি বাড়িতে বসেও থাকা যায় কিংবা ফ্যানের তলায়ও যদি বসে থাকা যায়, তারপরেও কিন্তু মানুষের শরীর কিন্তু তরতরিয়ে ঘামছে। আর এই চিকিৎসকরা আমাকে যেমনটি জানিয়েছে, এই ঘামাটাই কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ এতে কিন্তু মানুষের পানির শূন্যতার সম্ভাবনা হয়ে যেতে পারে বলে চুয়াডাঙ্গা চিকিৎসকরা জানিয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে যে খেটে খাওয়া দিনমজুর আছে, এরা কিন্তু খুব দুর্বিষহ জীবনযাপন করছে। কারণ চুয়াডাঙ্গা শহরে কিন্তু একেবারে খুব প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বাইরে বের হচ্ছে না। এই বাইরে বের হওয়ার না কারণে যারা ইজি বাইক, অটো চালক এবং ভ্যান চালক কিংবা দিনমজুর যারা আছে, তারা কিন্তু তাদের কিন্তু কর্মহীন হয়ে পড়ছে আর কি। কারণ কিন্তু তারা কিন্তু ঠিক সকালেই বেরোচ্ছে, সকালবেলা বের হয়ে যে কাজকর্ম করবে, কাজকর্ম করার উদ্দেশ্যে বের হওয়ার পরে কিন্তু কাজকর্ম করার সুযোগ পাচ্ছে না। সুতরাং তারা কিন্তু একেবারে মানে দুর্বিষহ জীবনযাপন করছে। কারণ একদিকে আইন কাম নাই, অন্যদিকে গরমে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে সব মিলিয়ে তারা কিন্তু খুব বাজে দিয়ে দিন পার করছে। তবে আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু গত 8 দিন থেকে যে মৃদু তাপদাহ, এটা কিন্তু ক্রমান্বয়ে কমতে আসছে। কারণ সর্বোচ্চ এই 8 দিনে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছে। আজকে কিন্তু দুপুর 12টায় কিন্তু 35 ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গাতে রেকর্ড করেছে। সব মিলিয়ে কিন্তু কমতে থাকলেও কিন্তু যে গরম কিংবা ব্যবসা গরম কি মানুষ তরতরে ঘামছে, সেই ধরনের হচ্ছে কোনো মানে বন্ধ হচ্ছে না আর কি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ সংবাদ আমার কাছে। আমি এখন চলে যাচ্ছি মেহেরপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, আপনি জানাবেন যে আপনার মেহেরপুরের যে ব্যবসা গরম অনুভূতি হচ্ছে, এটা সার্বিক চিত্র কি? ধন্যবাদ সেতু। যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গার যে তাপমাত্রা, সেই তাপমাত্রাতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ঠিক তেমনই কিন্তু চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী যে জেলা মেহেরপুর, সেই মেহেরপুরেও কিন্তু যে তার তীব্র তাপমাত্রা এবং ভ্যাকসা গরমে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রাস্তায় কেটে খাওয়া মানুষ কিন্তু চরমভাবে দুর্ভোগে পড়েছে। তবে আমরা দেখেছি যে এই ঈদের পরে আর বৃষ্টি না হয় কিন্তু এই তাপমাত্রা বাড়ছে এবং ব্যবসা গরম বৃদ্ধি হচ্ছে। ঠিক বেলা গড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে দেখেছি যে শিশু এবং বয়োবৃদ্ধ রোগীদের সংখ্যা কিন্তু বেড়েছে। আমরা কৃষকদেরকেও দেখেছি যে তারা মাঠে কাজ করতে গিয়ে কিন্তু হাসপাতাল ধরে যাচ্ছে। যারা বিশেষ করে রাস্তায় কেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ছাতা নিয়ে বের হচ্ছে। কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু রাস্তাতে কিন্তু মানুষ না পাওয়ায় কিন্তু তাদের কিন্তু রায় রোজগার অনেকটা কমে গেছে। কিন্তু তবুও পেটের তাগিদে রোজগারের তাগিদে কিন্তু রাস্তায় নামতে হয়েছে। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা কিন্তু চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে বিশেষ করে যারা শিশু এবং বয়োবৃদ্ধ, তারা কিন্তু বিশেষ করে তরল খাবার এবং বেশি পানি খাওয়ার পরামর্শ দিয়েছে। সেই সাথে ছায়াযুক্ত জায়গাতে থাকার পরামর্শ দিয়েছেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা যদি দেখাই যে রাস্তাতে কিন্তু মানুষ যারা বের হচ্ছেন, যে আমরা দেখেছি যে রাস্তায় ছাতা নিয়ে কিন্তু মানুষ বের হচ্ছে। তো আমাদের মেহেরপুর জেলায় কিন্তু কবে নাগাদ যে এই তাপমাত্রা কমবে তা কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলতে পারেনি। তবে বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা কিছুটা কমবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে মেহেরপুর থেকে এই ছিল সর্বশেষ। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। স্নেহা, সেতু এবং আক্তার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে শুনছিলাম আবহাওয়ার খবর। বাংলাদেশে কৃষি ও পশুপালন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো এখানে ব্যবহার হচ্ছে আধুনিক সাইলেজ কাটার এবং সাইলেজ বেলার মেশিন। এর মাধ্যমে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর জন্য উন্নত মানের খাদ্য প্রস্তুত, মজুত এবং বাজারজাত করা হচ্ছে। এতে খামারিদের গবাদি পশুর আপৎকালীন খাদ্য ও পুষ্টি নিশ্চিত হয়েছে। কাজী কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। সাইলেজ এমন একটি পশুখাদ্য যেখানে সবুজ ঘাস বা ভুট্টা নির্দিষ্ট প্রক্রিয়ায় সংরক্ষণ করে দীর্ঘদিন রাখা হয়। এতে খাদ্যের পুষ্টিমান বজায় থাকে, পাশাপাশি গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি হয়। নওগাঁয় কৃষি ও প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় এ প্রযুক্তির ব্যবহারে খরার সময় কিংবা ঘাসের অভাবে গবাদি পশুকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে।
স্থানীয় নারী উদ্যোক্তা বিজয়া মজুমদার তার নিজস্ব প্রতিষ্ঠানে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর এই খাদ্য তৈরির উদ্যোগ নেয়। কৃষকদের থেকে অপরিপক্ক কাঁচা ভুট্টা কিনে সাইলেজ মেশিনে বিশেষ প্রক্রিয়ায় খাদ্য ও বেল তৈরি করে তা সংরক্ষণ করা হচ্ছে। ভুট্টা কিনে নিয়ে এসে এখানে প্রক্রিয়া করছি, আমরা সংরক্ষণ করছি গরুর খাবারের জন্য। যখন দেখবো যে গরুর বর্ষাকালে গরুর খুব খাবারের সমস্যা হচ্ছে, তখন আমরা এটা বিক্রি করব। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বিজয়াকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি খাদ্যের বাজার সৃষ্টি করতেও সার্বিক সহায়তা দিচ্ছে প্রকল্পটি। কৃষকরা ক্ষেত থেকে ভুট্টা বিঘা প্রতি 25,000 টাকায় বিক্রি করছেন। এতে থাকছে না শুকানো ও মাড়াই খরচ। এখনো 1 মাস টাইম আছে ভুট্টা কাটতে, তার আগে আমি বিক্রি করতেছি, তাতে আমি লোক সংখ্যা আমার কম লাগতেছে। খুব লাভজনক। আর এই ফসল যদি এভাবে আপনারা প্রতি বছর আসেন, তাহলে যা ভুট্টা চাষ হচ্ছে তার দ্বিগুণ চাষ আমরা করব। জেলায় গবাদি পশুর খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতে এ পদ্ধতি ভূমিকা রাখছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন নাই। একদিকে যেরকম দুধ উৎপাদন বাড়বে, পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে, খাদ্যের খরচ কম হবে, আমার সফলতার মুখ দেখবে। সঠিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পেলে কৃষি ও প্রাণী সম্পদ খাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমের চারা রোপণ করলেই মিলছে 60 টাকা। বনায়ন সৃষ্টিতে এভাবেই হাত বাড়িয়েছে একটি বেসরকারি সংগঠন। তাদের সহায়তায় সারা দেশে পর্যন্ত আমসহ 51 প্রজাতির প্রায় 1,30,000 গাছ লাগানো হয়েছে। তারেক রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন টুম্পা আফরোজ। গাছ লাগানোয় মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি সংগঠন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। এক একটি গাছ লাগানোর জন্য তারা কৃষককে দিচ্ছে 60 টাকা করে। এরই মাঝে 2 শতাধিক কৃষক তাদের সহায়তা পেয়েছেন। সংগঠনটির উদ্যোগে সারা দেশে লাগানো হয়েছে প্রায় 1,30,000 গাছ। আমার গাছ লাগিয়েছিল 1600, কিন্তু ওর মধ্যে বড় গাছ থাকার দরুন তিনারা 1000 কাউন্ট করেছিলেন। গাছের পরিমাণ সব মাই পেটে দিল। আমি 2000 পিস গাছ লাগাচ্ছিলাম। গাছের বয়স যখন 5 বছর হবে তখন আমরা 10 টাকা করে দিব, এবং গাছের বয়স যখন 10 বছর হবে তখন জীবিত গাছ প্রতি আরো 10 টাকা করে দিব। এই সর্বমোট 60 টাকা আমরা দিব। চাঁপাইনবাবগঞ্জে আমের চারা লাগানোয় সহায়তা করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তারা যে পরিমাণ গাছ লাগাবে, এইটা চাঁপাইনবাবগঞ্জের জলবায়ু পরিবর্তনের জন্য একটা বড় রকমের একটা ভূমিকা রাখবে, যাতে অদূর ভবিষ্যতে এই পানি সেচের যে এটার জন্য একটা সহায়ক হবে। সারা দেশে 1 কোটির বেশি গাছ লাগাতে চায় সংগঠনটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।